হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত জুলাই গণহত্যাকে সমর্থন করছে বলে দাবি নাহিদের। একাত্তরের হত্যাযজ্ঞে জামায়াতের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন দাবি দলটির। কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় ইনু হানিফসহ ৪ আসামির বিচার শুরু। বিএনপি প্রতিবাদ করলে সরকার টিকতে পারবে না বলে মন্তব্য গয়েশ্বরের। জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে ভারতকে জবাব দিল বাংলাদেশ। তাইওয়ানে বিরোধী দল প্রধানের দায়িত্ব নিলেন চীনপন্থী নেত্রী। প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফর করবেন সারা। কোহলিকে টপকে নতুন ইতিহাস গড়লেন বাবর আজম। জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, গণ অভ্যুত্থান প্রশ্নে যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করবে ততদিন বাংলাদেশ ভারত সম্পর্ক শীতলই থাকবে। রোববার দুপুরে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেদিনই জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। কোনো ধরনের বাছ বিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। তবে এখনও সুযোগ আছে ঐক্যের। তিনি আরও অভিযোগ করেন, একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছাতে চায়। তার মতে জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হলে গণভোট নির্বাচনের দিনে হলেও সমস্যা নেই। তিনি বলেন, গণভোট নির্বাচনের আগে না পরে হবে সেটা প্রধান সংকট নয়, তবে জুলাই সনদ অবশ্যই ডক্টর ইউনূসকে জারি করতে হবে। প্রেসিডেন্ট চুপ্পু এতে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে। তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে যদি কেউ না থাকে তাদের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয়। কোনো একটি দলের চাপে সরকার বারবার টেক্সট পরিবর্তন করছে। বাস্তবায়ন আদেশের প্রথম খসড়ায় যেভাবে ২৭০ দিন পর সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিধান ছিল, আমরা সেটিকে সমর্থন করি। এর ব্যত্যয় হলে আমরা সেই আদেশ সমর্থন করব কিনা তা পুনর্বিবেচনা করতে হবে। প্রতীক ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, নতুন দল হিসেবে সহযোগিতার পরিবর্তে আমাদের কাজে বাধা তৈরি করছে নির্বাচন কমিশন। অথচ শাপলা কলির যে সিদ্ধান্ত সেটি তারা ১ মাস আগেও দিতে পারত। আমরা শাপলাই চাই। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীকে মানবতা বিরোধী অপরাধ বা হত্যাযজ্ঞে সম্পৃক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে দলটি। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যকে বিভাজনমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছে জামায়াত। শনিবার জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বিএনপি উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল ১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একাত্তরে গণহত্যা, ধর্ষণ ও নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতকেও নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন। জামায়াতের সহকারী সচিব জেনারেল মাওলানা আব্দুল হালিম এই মন্তব্যকে জাতীয় ঐক্য বিনষ্টকারী, দায়িত্বজ্ঞানহীন ও বিভাজনমূলক হিসেবে নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ বা একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততা সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এই ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে। তবে জাতি এখন এসব মিথ্যাচার সম্পর্কে সচেতন। তিনি আরও বলেন, এ সময় দেশের রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত্য ও পারস্পরিক সহনশীলতা প্রয়োজন। এর মধ্যে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য দেশের রাজনৈতিক শিষ্টাচার ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট অভিযোগের দায়ে মানবতা বিরোধী অপরাধের পৃথক ২ মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ ৪ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি ৩০ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। রোববার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই মামলায় অন্য ৩ আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদরুদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আসগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয় তবে বর্তমান সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি এখন ধৈর্য ধরে সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। রোববার সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
তিনি। এ সময় গয়েশ্বর জানান, জুলাই সনদে চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। এই ইস্যুতে জাতিসংঘে প্রতারণা করা হয়েছে, জনগণ তা বুঝে ফেলেছে, অথচ প্রধান উপদেষ্টা ও সরকার নীরব রয়েছে। তিনি আরও বলেন, বিএনপি যদি মাঠে নামে তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। তবু বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে। সরকারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য প্রসঙ্গে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপির আসার জোরালো সম্ভাবনা দেখেই দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। তবে বিএনপি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসছেন ডাক্তার জাকির নায়েক। তবে তার এই আগমনকে মোটেও ভালো চোখে দেখছে না নয়াদিল্লি। এ নিয়ে গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশকে বার্তাও দিয়েছিলেন। তবে এবার সেই বক্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশিষ্ট এই ইসলামী স্কলারের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিক স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। তিনি আরও বলেন, আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেয়া উচিত নয়। তবে তিনি দেশে পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেয়া হয় বাংলাদেশের কাছে, এমন কিছুই আশা করছে ভারত। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। সবকিছু ঠিকঠাক থাকলে ডাক্তার জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিন্তাং তথা কেএমটি এর নতুন নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন চেং লি-উন। শনিবার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেন, তাইওয়ান এখন মারাত্মক সামরিক ঝুঁকিতে রয়েছে। ২০১৬ সালে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি তথা ডিপিপি ক্ষমতায় আসার পর থেকে চীন ও তাইওয়ানের মধ্যে সরকারি যোগাযোগ বন্ধ রয়েছে। বেইজিং তাইওয়ানকে নিজের অংশ দাবি করে নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে। দায়িত্ব নেয়ার পর চেং লিং-ও বলেন, তাইওয়ানের নিরাপত্তা প্রতিদিন যুদ্ধের হুমকির মুখে। আমরা বেইজিংয়ের সঙ্গে শান্তির নতুন যুগ শুরু করতে চাই। ৫৫ বছর বয়সী চেং লি-উন সাবেক দলীয় চেয়ারম্যান এরিক চুর স্থলাভিষিক্ত হয়েছেন। কেএমটি জানিয়েছে তিনি চীন তাইওয়ান সংলাপ পুনরায় শুরু করার চেষ্টা করবেন। তবে এখনও কোনো নির্দিষ্ট নীতি বা চীন সফরের পরিকল্পনা ঘোষণা করা হয়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চেংকে অভিনন্দন জানিয়েছেন। কেএমটির উপচেয়ারম্যান হাসিয়াও সুজেনও চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের প্রধান সং তাঙুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র সফর করবেন আহমেদ আল শারা। শনিবার দামেস্কে নিযুক্ত বিশেষ মার্কিন দূত টম ব্যারাক এমন ঘোষণা দেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ১০ নভেম্বরের দিকে এ সফর অনুষ্ঠিত হতে পারে। বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক বৈশ্বিক নিরাপত্তা ও ভূ রাজনীতি বিষয়ক সম্মেলনে মানামা ডায়ালগের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টম ব্যারাক। এ সময় তিনি আশা প্রকাশ করেন, শারার এ সফরে সিরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসলামিক স্টেট বিরোধী জোটে যোগ দেবে। কোন কোন বিদেশি নেতা যুক্তরাষ্ট্র সফর করেছেন তার একটি ঐতিহাসিক তালিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে সংরক্ষিত রয়েছে। সে তালিকায় দেখা যায়, এখন পর্যন্ত কোনো সিরীয় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সফর করেননি। গত সেপ্টেম্বরে শারা নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। গত বছরের ডিসেম্বরে স্বৈরশাসক বাশার আল আসাদের সরকারকে হটিয়ে ক্ষমতা গ্রহণের পর থেকে শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সদস্যরা একাধিক বিদেশ সফর করেছেন। আসাদ আমলে বিচ্ছিন্ন হয়ে পড়া সিরিয়ার সঙ্গে বিশ্বশক্তিগুলোর সম্পর্ক পুনর্গঠন করাই এসব সফরের লক্ষ্য। ব্যারাক বলেন, ওয়াশিংটনের লক্ষ্য হল ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র যে জোটের নেতৃত্ব দিচ্ছে তাতে সিরিয়াকে যুক্ত করা। কখনো তার নিজস্ব স্টাইলে, কখনো ফর্ম নিয়ে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বাবর আজম। কিন্তু এবার পাকিস্তানের এই তারকা ব্যাটার ফিরলেন নিজের সবচেয়ে পরিচিত জায়গায় রেকর্ড বুকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-20তে ৩৬ বলে ঝড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বাবর আজম পেছনে ফেলেছেন ভারতের তারকা বিরাট কোহলিকে। এই ইনিংসের মাধ্যমে বাবর এখন টি-20 আন্তর্জাতিক ইতিহাসে সবচেয়ে বেশি ৫০ ঊর্ধ্ব ইনিংসের মালিক।
বাবরের মোট 40টি 50 ইনিংসের মধ্যে রয়েছে 37টি 50 ও 3টি সেঞ্চুরি। এর আগে কোহলির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। কোহলির ছিল 39টি 50 ইনিংস, যার মধ্যে 38টি 50 ও 1টি সেঞ্চুরি। রোহিত শর্মাকে পেছনে ফেলে টি-20 ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাবর। রোহিতের 4231 রানের রেকর্ড ভেঙে মাত্র 130 ম্যাচে এই কীর্তি গড়েছেন বাবর। পাশাপাশি টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে 450টি বাউন্ডারির মালিক হয়েছেন তিনি, যা প্রমাণ করে তার নিখুঁত টাইমিং ও শট সিলেকশন।